আচ্ছা, আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? একজনে বলো ভয়েস শুনতে পাচ্ছ কিনা, আমি শুরু করি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আপাতত তোমরা মাইক অফ করে রাখো, প্রশ্ন থাকলে আমাকে মাইক অন করে প্রশ্ন করবা। ওকে, তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো উদ্ভিদ শারীরতত্ত্ব। ওকে, মেইনলি তুমি এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে তোমার 2টা সিকিউ পাবা, এমসিকিউ 4 এই চ্যাপ্টার থেকে তোমার আসবেই, বা তুমি তো ফুল সিলেবাস তোমার 3 থেকে 4টা আসতে পারে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার জন্য অনেক মানে কি বলা যায়, একটা ব্লেসিং চ্যাপ্টার। তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো পারো তোমার জন্য অনেকটা বড় ধরনের প্রাপ্তি। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা বায়োলজি, বোটানি, জুলজি মিলে সবচেয়ে কঠিন চ্যাপ্টার। তুমি যাকেই জিজ্ঞাসা করবা সবার কাছেই সেম উত্তর, বাট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাই শারীরতত্ত্ব সম্পর্কে আপনার ভিউ কি, আমি হচ্ছে মেনলি পোলাপানকে শুরুই করি শারীরতত্ত্ব দিয়ে। কজ হচ্ছিল এই শারীরতত্ত্বটাকে মানুষকে ভয় পাওয়ানো হয়েছে। যেরকম ধরো তোমাকে জৈব যৌগ কি কঠিন, উত্তর হচ্ছে না, জৈব যৌগ তোমাকে ভয় পাওয়ানো হয়েছে, তো তুমি এই জন্য জৈব যৌগকে ভয় পাও। তো তোমার এই ভয়টা একদিন কাইটা গেলে তখন আর লাগবে না। তো যেমন আমি হচ্ছিল শেষ মুহূর্তে কেমিস্ট্রি যখন বিভিন্ন যে কোচিংয়ে মডেল টেস্ট হইতো, তো আমি তো কোচিংয়ে ছিলাম না, আমাদের কলেজে মডেল টেস্ট হইতো। তো এই মডেল টেস্টে আমি আসলে মেনলি যাইতাম, মানে যাওয়ার উদ্দেশ্য ছিল কেমিস্ট্রি পরীক্ষার মধ্যে শুধু জৈব যৌগ আনসার করার জন্য, গিয়ে জৈব যৌগ আনসার করে চলে আসতাম, বাকিগুলো আনসার করতাম না। মানে তোমার যখন একটা ভয় কেটে যাবে তখন সেটাকে তোমার ইজিলি তুমি নিতে পারবা। তো এই শারীরতত্ত্বে কোনো ভয় পাওয়ার কিছু নয়, শারীরতত্ত্ব একদম ইজি। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ক্লাসগুলো রেগুলারলি কমপ্লিট করে রেগুলারলি পড়ে রাখো, তোমার শারীরতত্ত্ব থেকে 2টা সিকিউ তুমি শিওর আনসার করবা, এবং এমসিকিউ 4-5টা তুমি শিওর পারবা। ইভেন তোমার মেডিকেল এডমিশন টেস্টে শারীরতত্ত্ব থেকে প্রশ্ন আসার সুযোগ অনেক বেশি। মানে কি বলবো, এই পরশুদিন পরীক্ষা ওইনেও দেখবা শারীরতত্ত্ব থেকে মিনিমাম তো তোমার 2-3টা আসেই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এই শারীরতত্ত্ব আসলে মানে কি? এই শারীরতত্ত্ব কথাটা মানে কি? শারীরতত্ত্ব, শারীর মানে কি? শারীর মানে হচ্ছে তোমার নেচার, প্রকৃতি, ঠিক আছে। আর তত্ত্ব, এই তত্ত্ব মানে হচ্ছে তোমার আলোচনা। তাহলে তোমার এই প্রকৃতি বা নেচার সম্পর্কিত যে আলোচনা, ওইটাই হচ্ছিল শারীরতত্ত্ব। তো উদ্ভিদ শারীরতত্ত্ব কি? উদ্ভিদের প্রকৃতি সম্পর্কে আলোচনা, এটাকে আমরা বলি প্ল্যান্ট ফিজিওলজি। এখন প্ল্যান্ট ফিজিওলজির জনককে, এই জনক হচ্ছে আমরা এনে একজন সুন্দর একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে স্টিফেন হেলস। স্টিফেন হেলস। তো এটা অনেক বেশি আসে শারীরতত্ত্বের জনককে, বলো স্টিফেন হেলস। শারীরতত্ত্বের জনক স্টিফেন হেলস। আমি কেমনে মনে রাখতাম? আমি মনে রাখতাম তো শারীর সা আর টা, তো এস, তো শারীরতত্ত্ব স্টিফেন হেলস, শারীরতত্ত্ব স্টিফেন হেলস। ওকে, আচ্ছা, তো আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা পড়ব তোমার হচ্ছিল খনিজ লবণ পরিশোধন। পড়ার আগে আমরা তোমার হচ্ছিল এই যে আয়ন, মানে খনিজ লবণ কেন পরিশোধন করা দরকার, বা আমাদের উদ্ভিদের জন্য কিছু অত্যাবশ্যকীয় উপাদান আছে। এই উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা টোটাল? উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান টোটাল আছে 17টা। 17টা, হ্যাঁ, এতটুকু আমরা জানি। এখন এই 17টা উপাদান কি কি আছে? এই 17টা উপাদানকে আমরা প্রয়োজনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করব। তো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় মানে উপাদান লাগবে উদ্ভিদের বেঁচে থাকার জন্য, এরকম উপাদান আছে 17টা। এই 17টা উপাদানকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি প্রয়োজনের ভিত্তিতে। একটা ছিল ম্যাক্রো আর একটা ছিল মাইক্রো। ম্যাক্রো আর হচ্ছিল মাইক্রোমৌল, যেগুলো আমরা 9-10-এও পড়ে আসছি। এখন কথা হচ্ছে ভাই, ম্যাক্রো আর মাইক্রো কোনটা বেশি লাগবে? আমরা জানি মাইক্রো মানে কি কম, তাহলে এইটা লাগবে আমাদের কম পরিমাণে, এটা হচ্ছিল কম, আর ম্যাক্রো হচ্ছিল কি বেশি লাগবে। এখন ম্যাক্রো উপাদানগুলা কি কি আছে আর মাইক্রোগুলা কি কি আছে? আচ্ছা, ম্যাক্রো উপাদানগুলা হচ্ছে এমজিকে, ক্যাফে ফর নাইস চপস। তো এইটা হচ্ছিল যুগ যুগ যুগান্ত ধরে চলে আসা একটা ছন্দ, এমজিকে ক্যাফে ফর নাইস চপস। তো এমজি মানে ম্যাগনেশিয়াম, কে মানে হচ্ছিল পটাশিয়াম, কে মানে হচ্ছিল ক্যালসিয়াম। এখন এফ মানে তুমি আবার ফ্লোরিন দাগাইও না, ঠিক আছে। তারপর ছিল নাইস, নাইসের এনতে হচ্ছিল নিকেল, নিকেল না
নিকেল না, নাইট্রোজেন। দেখছো, তোমরা যাতে এই ভুলটা না করো, তো আমি তোমাদের দেখাই দিলাম যে এই ভুলটা তুমি করতে পারো। তো এনতে হচ্ছিল নাইট্রোজেন, আর এনে হচ্ছিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। আমরা গণি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমরা দেখলাম ম্যাক্রোমৌল কয়টা? 9টা। টোটাল ছিল 17টা, তাহলে মাইক্রোমৌল কয়টা বলো? 8টা। এখন আমি তোমাকে একটা সহজ বুদ্ধি দিই। তুমি ম্যাক্রো মুখস্থ করছো, এখন কি মাইক্রো মুখস্থ করবা? না, তুমি ম্যাক্রো পারো তো মাইক্রো তো এমনি দেখাতে পারবা। এখন তুমি হচ্ছিল এই টেকনিকে থাকলা যে তুমি শুধু ম্যাক্রোগুলো মুখস্থ করলা, মাইক্রো মুখস্থ করলা না। এখন তুমি আমাকে বলো টোটাল মৌল কি 17টাই আছে? আমি 17টার বাইরে একটা অপশান দিলাম, তো দিতে পারি না এই 17টার বাইরে। তো তুমি যদি শুধু ম্যাক্রো মুখস্থ রাখো তাহলে কি তোমার হইতেছে জিনিসটা? তো আমরা তো সবসময় কী করি, দুইটা সাইড থাকলে যে কোনো একটা মুখস্থ করি আর একটা মুখস্থ করি না। কিন্তু এই ক্ষেত্রে তো তোমার হচ্ছিলো 17টার বাইরেও আমি তোমাকে দিতে পারি। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছিলো আমার সাজেশন থাকবে মাইক্রোগুলো মনে রাখা। আচ্ছা, মাইক্রোগুলো তুমি কেমনে মনে রাখবা? মাইক্রো এটা মনে রাখবা, মৌলিকে নেতাজি মেঙ্গোলয়া বকলো, মেঙ্গোলয়া বকলো। মলি মানে হচ্ছে তোমার মলিবডেনাম, নেতাজি নেতে হচ্ছে নিকেল, তাতে হচ্ছিল কি তামা, তামা মানে কি কপার। এই তোমরা মাইকটা একটু অফ রাখো, দিশা মাইকটা অফ রাখো, তারপর তোমার প্রয়োজন হলে অন করো। তারপর হচ্ছিল জিতে হচ্ছিল কি জিঙ্ক, ম্যাঙ্গোতে হচ্ছিল কি ম্যাঙ্গানিজ, লইয়াতে হচ্ছে তোমার লৌহ মানে আয়রন, বকলোতে হচ্ছিল বিতে হচ্ছিল বোরন, ক্লোতে হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা পারবো। দেখো তো এনে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা ম্যাক্রো দেখলাম কয়টা? 8টা। দিশা পারবো এমসিকিউ আসলে কোনটা মাইক্রো কোনটা ম্যাক্রো? জি ভাইয়া। আচ্ছা, আর কে কে আছো ক্লাসে? নদী পারবা? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা মানে দেখব এই যে উপাদানগুলা, এই উপাদানগুলা কোনটার অভাবে আমাদের কি হইতে পারে? আমাদের না উদ্ভিদের? আচ্ছা দেখো, আমরা একটা গাছ দেখতেছি না, এই গাছের কি পাতা আছে? এই গাছে পাতা দেখতেছো? এই গাছটার মধ্যে পাতা আছে? হ্যাঁ বলো। পাতা নাই। ফুল আছে? ফুলও নাই, ফুলও নাই, পাতাও নাই। তো মেইনলি এই উদ্ভিদটা কিসে ভুগতেছে? এই উদ্ভিদটা ছিল ফসফরাসের অভাবে ভুগতেছে, বুঝছো? তাহলে উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায় কোন কিসের অভাবে? ফসফরাসের অভাবে। ওকে, আচ্ছা, তো আমরা মেইনলি একভাবে মানে এক সাইডে লিখে ফেলি। প্রথমে আমি লিখলাম ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম কেন দরকার? ম্যাগনেশিয়াম দরকার তোমার হচ্ছিল ক্লোরোফিল অণু গঠনের জন্য। ক্লোরোফিল অণু গঠন। তাহলে ক্লোরোফিল অণু গঠনের জন্য কি প্রয়োজন? ম্যাগনেশিয়াম প্রয়োজন। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফসফরাস। কি দ্বারা প্রকাশ করি বলো তো? ফসফরাসের অভাবে কি হয়? পাতা ও ফল ঝরে পড়ে। তাহলে আমরা চিত্রটা দেখলাম, চিত্রটা দেখে আমরা কি বুঝতেছি? যেটার মধ্যে কি নাই? পাতা নাই, ফল নাই। তো এটা কার অভাবে মেনলি হইতেছে? এটা ছিল ফসফরাসের অভাবে। তো ফসফরাসের অভাবে কি দেখা যায়? উদ্ভিদের পাতা এবং ফল ঝরে যায়। ওকে, আচ্ছা, তো আরেকটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাবে কি হয়? নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস দেখা যায়, যেটা আমরা 9 10-এও পড়ে আসছি। তাহলে উদ্ভিদের ক্লোরোসিস হয় কিসের অভাবে বলো তো? দিশা, কিসের অভাবে ক্লোরোসিস হয়? নাইট্রোজেনের অভাবে। আর ফুলের কুঁড়ি তৈরি ব্যাহত হয় কিসের অভাবে? বোরনের অভাবে। হ্যাঁ, তো আচ্ছা আমাকে একটা জিনিস বলো, একটা ফুলের কুঁড়ি, কুঁড়ি ইংলিশ কি জানো এমনি? বাড, বুঝছো? আমরা যদি এরকমভাবে চিন্তা না করি, আমরা কুঁড়ি মানে কি একটা বাচ্চা বা বেবি বলতে পারি। তো এই বেবির বিতে হচ্ছে হলো বোরন। তাহলে ফুলের বাচ্চা তৈরিতে
ব্যাহত হয় কিসের কারণে? এই বিতে বোরনের কারণে। ওকে, আর ক্লোরোসিস নাইট্রোজেন আর পাতা ফুল ফল ঝরে যায়। তখনই চিন্তা করো ভাইয়া ক্লাসে একটা ছবি দেখাইছিল যেটা কিসের অভাবে? ফসফরাসের অভাবে। তাহলে পাতা এবং ফল ঝরে পড়ে ফসফরাসের অভাবে। আর ক্লোরোফিল অণু গঠন হয় ম্যাগনেসিয়ামের অভাবে, ক্লোরোফিল অণু গঠন ব্যাহত হয়। ওকে, পারবো এতটুকু? কিসের অভাবে কি হয়? পারবো না? দিশা পারবো? জি ভাইয়া। নদী পারবা? জি ভাইয়া পারবো। এগুলো কিন্তু এমসিকিউ আসে। তো আচ্ছা, আমরা এতটুকু দেখলাম। এখন আমরা জি ভাইয়া। সুন্দর একটা সহজ জিনিস শুরু করব, যেটাকে বলে খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, তো এখন আমরা শুরু করব খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, এখন খনিজ লবণ পরিশোষণ আসলে করে কে করতেছে? খনিজ লবণ পরিশোষণ বলো তো তোমরা। উদ্ভিদের কোন অংশটা খনিজ লবণ পরিশোষণ করে? এনি আইডিয়া? চিত্রটা দেখো, চিত্রটা দেখলেও বুঝবা। দেখে বলো তো কে করতেছে? দিশা? জি ভাইয়া। দেখো খনিজ লবণ পরিশোষণ কে করতেছে, চিত্রটাতে খেয়াল করো। উদ্ভিদের কোন অংশটা? মূলরম। মূলরম, হ্যাঁ। উদ্ভিদের মূলরমগুলো আসলে খনিজ লবণ পরিশোষণটা করে থাকে। তো তোমার উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ করে কে? মূলরম। তো এটা হচ্ছিল মূলের অগ্রভাগের নবগঠিত অঞ্চল। এটা হচ্ছে স্থলজ উদ্ভিদে। আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখো ফুল বডিটাই কি পানিতে নিমজ্জিত, তো ওদের পুরো ফুল বডি অংশগ্রহণ করে, তাহলে সব অঙ্গই অংশগ্রহণ করে খনিজ লবণ পরিশোষণে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার এই যে তোমার ছিল, আমরা ছবি দেখতেছি, বলো তো ছবিটা, আমরা এর পিছনে একটা গল্প আছে না? কি গল্প বলো তো? হেয়ার অ্যান্ড টর্টয়েস। হ্যাঁ, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ওকে, হ্যাঁ। তো এনে আমরা দেখতেছি একজনে খুব দ্রুত যাচ্ছে, একজনে খুব ধীরে যাচ্ছে। এখন কোন আয়নটা খুব দ্রুত শোষিত হয়, কোন আয়নটা খুব স্লোলি শোষিত হয়? ঠিক আছে, তো আমরা এখন দেখি যে কোনটা হচ্ছিল দ্রুত, কোনটা হচ্ছিল স্লো। তাহলে কোন কোন আয়ন দ্রুত শোষিত হয়, কোন কোন আয়ন স্লোলি শোষিত হয়, এটা তোমার জানা লাগবে। আচ্ছা, তো তোমার হচ্ছিল খরগোশটারে দেখলো, মানে খরগোশটা ছিল কচ্ছপটাকে দেখলো যে সে খুব স্লোলি, মানে খুব স্পিডে যাচ্ছে। তো ও তখন বলতেছে যে সে হচ্ছিল কচ্ছপটাকে বলতেছে, তুমি কেন দ্রুত? কেঁচো তো স্লো, কেঁচো তো স্লো। এই দিশা কেঁচো চেনো? জি ভাইয়া। কেঁচো দেখবো একটা সুন্দর, আমার না কেঁচোর ছবি আছে, এই যে দেখো, সুন্দর না কেঁচোটা? এই নদী কেঁচো চেনো? সুন্দর না? হ্যাঁ, এই দেখছো কত সুন্দর একটা কেঁচো। তো কচ্ছপটা মানে কচ্ছপটাকে বলতেছে যে তুমি কেন দ্রুত, তুমি কেন দ্রুত? এই যে কেঁচো এত স্লোলি চলে না, তো কেঁচো তো স্লো। এখন দেখো এই যে তোমার কেনোর মধ্যে কেতে হচ্ছে হলো কে পটাশিয়াম, নোতে হচ্ছে হলো নাইট্রেট NO3 মাইনাস। তাহলে তোমার দ্রুত শোষিত হয় কোনটা? দ্রুত শোষিত হয় যে ক্যাটায়নটা, এটার নাম হচ্ছে হলো কি পটাশিয়াম, আর অ্যানায়নটার নাম হচ্ছে হলো নাইট্রেট। আচ্ছা, আর স্লোলি কোনটা শোষিত হয়? কেঁচো, কেতে হচ্ছে হলো ক্যালসিয়াম 2+,
আর ওতে হচ্ছিল সালফেট SO4 2-। তাহলে স্লোলি শোষিত হয় কোনটা? স্লোলি হচ্ছে তোমার ক্যাটায়ন হচ্ছিল ক্যালসিয়াম, আর স্লোলি হচ্ছিল সালফেট। তো তোমাকে যখনই বলবে কোন আয়নটা দ্রুত শোষিত হয়, কোন আয়নটা স্লোলি শোষিত হয়, তুমি এটাই মনে রাখবা যে তুমি কেন দ্রুত, কেঁচো তো স্লো। তাহলে কেঁচো স্লো, কেঁচো মানে ক্যালসিয়াম সালফেট, আর হচ্ছিল দ্রুত পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, পারবো? পারবা এতটুকু? আসলে MCQ? জি ভাইয়া পারবো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়ব, উপকারী মৌল। উপকারী মৌল, উপকারী মৌল জিনিসটা কি? আচ্ছা, আমরা তো অত্যাবশ্যকীয় মৌল দেখলাম, তোমরা কি এনে ছবি দেখে ভাবতেছো উপকারী মৌলের সাথে কি আমি বউয়ের সাথে কোরিলেট করবো না? এনে তোমার ওই রকম কিছু না, ওইটা দিয়ে আমরা অন্য একটা জিনিস পড়বো। ঠিক আছে, ওইটা আমরা রাইখা দিলাম। তো উপকারী মৌল, উপকারী মৌল কি? ধরো আচ্ছা, ধরো আমি হচ্ছে মেডিকেলে পড়ি, তো আমার একটা সকালে ঘুম থেকে উঠলে একটা অ্যাপ্রন লাগে, আর হচ্ছে ধরো এখন স্টেতো লাগে না, দুদিন পর স্টেতো লাগবে। বাট একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওর কি স্টেথোস্কোপ লাগবে? না। না। তোমার লাগে? না। না। তো স্টেথোস্কোপটা কার জন্য উপকারী? শুধু আমার জন্য না, যেহেতু আমার শুধু লাগতেছে। হ্যাঁ, এখন ধরো তোমার ক্ষেত্রে ধরো তুমি এখন কি পড়তেছো? আজমল স্যারের বইটা পড়তেছো, তো ওই 9-এর বাচ্চার কি প্রয়োজন আছে আজমলের বই? না। তো ওইটা কার জন্য দরকার? তোমার জন্য। তো এইরকম কিছু কিছু উদ্ভিদের জন্য কিছু কিছু মৌল স্পেসিফিকলি দরকার পড়ে, ওই মৌলগুলাকেই ওই উদ্ভিদের জন্য উপকারী মৌল বলা হয়। ওকে, তো উপকারী মৌলটা হচ্ছে স্পেসিফিক কিছু মৌল, স্পেসিফিক কিছু উদ্ভিদের জন্য প্রয়োজন, ওইটাকেই আমরা বলি উপকারী মৌল। তাহলে যে মৌল কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন, তাকে কি বলে? উপকারী মৌল বলে। উপকারী মৌল বলে। এখন আমরা স্পেসিফিকলি দেখব কার উপকারী মৌল কে কিছু কিছু উদ্ভিদের জন্য। তো প্রথমে আমি লিখলাম সোডিয়াম। সোডিয়াম কার জন্য? দেখো তো, এনে আমি প্রথমেই এটা আন্ডারলাইন করলাম, কার নিচে আন্ডারলাইন করলাম? এই থেকে মনে রাখবা সি, তাইলে এই সি থেকে মনে রাখবা হচ্ছিল সোডিয়াম C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল। তাইলে বলো সোডিয়াম C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল। পারবো? সোডিয়াম কার উপকারী মৌল? আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা আমি তোমাকে লিখবো, যেটা তোমাকে এখন আমি কনফিউশনে পালাবো, মানে তুমি এত সহজে পার পাওয়া যাবা এরকম তো হবে না। তোমাকে আমি এখন বললাম সিলিকন, তুমি কি করলা? এই সিলিকন দিকে তুমি C4 দাগায় দিলা, হইল না? আচ্ছা বলো তো, আমরা সিলিকন আশেপাশে কই দেখি? বলো তো, কাঁচ কি দ্বারা গঠিত? কাঁচ, তোমরা কি জানো? তিশা জানো কাঁচ কি দ্বারা গঠিত? জানো না? কাঁচ কিন্তু বালি থেকে, বুঝছো? বালি কি দ্বারা গঠিত জানো? সিলিকন ডাইঅক্সাইড। কি? সিলিকন ডাইঅক্সাইড। তাহলে আমি যদি তোমাকে সিলিকনের কথা জিজ্ঞাসা করি, তোমার চোখের সামনে সবার আগে কোনটাই বাসবে? এই বালির কথা চিন্তা করবা না তুমি, কারণ এইটাই তো আমরা নর্মালি সিলিকন তো বালির মধ্যেই পাইতেছি নাকি? এখন আমাকে একটা জিনিস বলো, মানে বালিতে কি কোনো উদ্ভিদ জন্মাইতে দেখাও? না। কিন্তু বালির আশেপাশে কিছু উদ্ভিদ পাওয়া যায়, মানে একটা উদ্ভিদ সবসময় পাওয়া যায়। ধরো একটা বালুর স্তূপ আছে, একটা বালির স্তূপ, না ক্যাকটাস না। তুমি দেখো তোমার বাসার আশেপাশে বালু রাখলে এরকম কিছু সাইডে আশেপাশে কিছু উদ্ভিদ দেখতে পাও, খুবই ছোট সাইজের। বলো তো এগুলা কি? ঘাস দেখো না আশেপাশে, ঘাস বালির মধ্যে। এছাড়া অন্য উদ্ভিদগুলো দেখবা মইরা যায়। ঠিক আছে, তাইলে তোমার
বালি থাকলেও কোন গাছের ক্ষতি হয় না? হ্যাঁ, ঘাস না? ঘাসের। হ্যাঁ, ঘাসের দেহ বালি থাকলেও আশেপাশে ঘাসের ক্ষতি হইতেছে না। তাইলে তোমার বালির মধ্যে আছে কি? সিলিকন। বালির মধ্যে আছে সিলিকন, আর এগুলো ছিল ঘাস। তাহলে সিলিকন কার উপকারী মৌল এখন বলো তো তুমি? ঘাসের। ঘাসের উপকারী মৌল, হ্যাঁ। তো ঘাসের জন্য হলো সিলিকন। ঠিক আছে, এতটুকু। এখন হচ্ছে তোমার আয়োডিন। এখন বলো আয়োডিন আমরা কই পাই? আমাদের আয়োডিনের চাহিদা পূরণ কর, হ্যাঁ সমুদ্রের পানিতে যে লবণ হয়, হ্যাঁ, লবণ। তাহলে লবণ থেকে আয়োডিন পাই। হ্যাঁ, তাহলে আমরা আয়োডিন পাই লবণে, লবণ পাই সমুদ্রের পানি থেকে। আচ্ছা, তাহলে এই আয়োডিন কার জন্য উপকারী মৌল? সমুদ্রের পানিতে যে শৈবালগুলো থাকে তার জন্য। আর নাইলে কি ওই পানির মধ্যে কোনো উদ্ভিদ বাঁচতে পারবো যদি তার জন্য আয়োডিনটা যদি খারাপ মৌল হয়? না। তো উপকারী মৌল কি? ওই সমুদ্রের পানিতে যেই শৈবালগুলো আছে। তাহলে আয়োডিন হচ্ছিল সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল, সামুদ্রিক শৈবালের জন্য। আমরা কি এগুলো মুখস্থ করবো না, আমরা এগুলো চিন্তা করে দেখাবো। তো সোডিয়াম SO4 উদ্ভিদের জন্য, সিলিকন মানে কি বালির আশেপাশে আমরা কি দেখি? ঘাস। তো ঘাসের জন্য সিলিকন। আর হচ্ছিল আয়োডিন, আয়োডিন হচ্ছিল কই পাই? সমুদ্রের পানিতে। তো সামুদ্রিক শৈবালের জন্য। ওকে, বুঝতে পারছি এতটুকু। আর একটা লাস্ট হচ্ছিল কোবাল্ট। কোবাল্ট কার জন্য? কোবাল্ট দেখো শেষ হয়েছে কি দিয়ে? ল দিয়ে না? এই লতে মনে রাখবা লিগিউম, বুঝছো? তো লিগিউমের জন্য। কার জন্য কোবাল্ট? লিগিউমের জন্য। কি লিগিউম? নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য উপকারী, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি কার উপকারী মৌল কোনটা? সোডিয়াম SO4, সিলিকন ঘাসের জন্য, আয়োডিন সামুদ্রিক শৈবাল, কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। পারবা এতটুকু? ভাইয়া, হ্যাঁ বলো। C4 তো মাটির বয়স নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? C4 উদ্ভিদ না, C4 হচ্ছে না, এটা তোমার ব্যবহৃত হয় কি জানো? কার্বনের আইসোটোপ ব্যবহৃত হয়, আইসোটোপ, কার্বনের আইসোটোপ। আর C4 হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই নিয়ে তোমার কিন্তু সি দিয়ে কার্বন বুঝাইছি না। এটা C4 হচ্ছিল স্পেসিফিক উদ্ভিদের নাম। এটা আমরা যখন এই অধ্যায়টাই পড়ব সালোক সংশ্লেষণ, ওই নিয়ে যাই আমরা C3 উদ্ভিদ C4 উদ্ভিদের মানে পার্থক্যটা কি, C3 উদ্ভিদ কি C4 উদ্ভিদ কি, ওটা বুঝতে পারবো। ওটা স্পেসিফিক কিছু উদ্ভিদকে C4 উদ্ভিদ বলা হয়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝছি, যতটুকু পড়াইছি। দিশা বুঝছো? জি ভাইয়া। নদী বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন সামনে আগাই নাকি বলো? আচ্ছা, এখন আমরা দেখব মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। আচ্ছা শোনো, আমাদের যেই টপিকটা থেকে সিকিউ আসবে আমি তোমাকে ওই টপিকটা বইলা দিব যে এই টপিকটা তো সিকিউ এর। আমি কিন্তু তোমাকে এখন MCQ এর জন্য প্রিপেয়ার করতেছি। ওকে, তো সিকিউ কিন্তু আমি এখনও পড়ানো শুরু করিনি। সিকিউ হইলে আমি তোমাকে বলবো যে সিকিউ আসবে। তো এখন আমি যেটা লিখবো এটা থেকে সিকিউ আসে না, কারণ এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক। তাও আমি তোমাকে বইয়ের সব টপিকই পড়াবো, আমি কোনো টপিক বাদ দিই না। এটা হচ্ছে তোমার মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। দেখো খনিজ লবণের প্রাপ্যতা এই সম্পর্কিত, মানে এই নিয়ে মেইনলি তোমার হচ্ছিল আয়ন এক্সচেঞ্জ হয়। তো আয়ন এক্সচেঞ্জ হইতেছে এনে কি হয়? খনিজ লবণের প্রাপ্যতা আয়ন এক্সচেঞ্জ। এখন তুমি বলবা যে ভাই আয়ন এক্সচেঞ্জ কেমনে হয়? এখন তোমাকে আমি আয়ন এক্সচেঞ্জটা পড়াবো। আয়ন এক্সচেঞ্জ এনে দুইটা মতবাদে হয়। আয়ন এক্সচেঞ্জ সম্পর্কে কয়টা মতবাদ আছে? দুইটা। তো ফার্স্ট অফ অল একটা আছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। এক্সচেঞ্জ মতবাদ। তো আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদটা দেখি যে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদে কি হয়। ধরো আমি একটা এটা ধরো একটা মোল রুম। এটা কি একটা মোল রুম? আচ্ছা বলো,
উদ্ভিদ, আচ্ছা আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কী পাই? অক্সিজেন পাই না? মানে উদ্ভিদ থেকে অক্সিজেন নিতেছি, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কী পাওয়া যায়? উদ্ভিদ। কিন্তু শ্বসন প্রক্রিয়া কী তৈরি হয় বলো তো? কার্বন ডাইঅক্সাইড না? দাও, সালোক সংশ্লেষণে কী তৈরি হয়? এগুলো তুমি তো আগে যদি নাও জানি না থাকো, এখন জাস্ট একটু দেখো, আমরা সালোক সংশ্লেষণ শ্বসন সম্পর্কে নিয়ে এই অধ্যায়ে বিস্তারিত পড়ব। সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয়, আর শ্বসনে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না? জানতে আগে, না জানলে এখন জানিয়ে রাখো। তাইলে উদ্ভিদের মূলের মধ্যে তো কি শ্বসন হইতেছে, তো শ্বসন হইলে ওই নাকি কার্বন ডাইঅক্সাইড কি তৈরি হবে না? তাহলে এটার মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। তো এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মাটির যে পানি আছে, কি আসবে? পানি। তাহলে পানি আইসা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে প্রবেশ করলো, মানে মূলরুমে প্রবেশ করলো, করে পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করে কার্বনিক অ্যাসিড। কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। তো এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড বলে। ওকে, তাহলে কার্বনিক অ্যাসিড গঠিত হয়। এখন কার্বনিক অ্যাসিডটা কি জানো? ভাঙতে পারে, ভেঙে প্রোটন আর হচ্ছিল বাইকার্বনেট আয়ন তৈরি হয়। কি কি? প্রোটন আর বাইকার্বনেট। তাহলে আবার দেখি, মাটিতে আছে কি, মানে মূলের রুমের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, বাইরে থেকে আসলো পানি, আইসা কি তৈরি করছে? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা কিসে ভাঙতে পারে? প্রোটন এবং বাইকার্বনেট আয়নে ভাঙতে পারে। আচ্ছা, এখন এই বাইকার্বনেট আয়নটা কি হইতে পারে? বাইকার্বনেট আয়নটা তোমার স্থান চেঞ্জ করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারে, প্রোটনটাও ইন্টারচেঞ্জ করতে পারে। তো এখন কি হবে? ধরো বাইরে ক্যাটায়ন আছে আর অ্যানায়ন আছে, এটা কি মাটি না? তো মাটিতে ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। এখন কি হবে জানো? এই প্রোটন আর হচ্ছিল ক্যাটায়নের সাথে জায়গা পরিবর্তন করবে, প্রোটনটা বের হয়ে আসবে, ক্যাটায়নটা ভিতরে ঢুকবে। মেইনলি ধরো এক্সাম্পল পটাশিয়াম বলতে পারি। তেমনি বাইকার্বনেটের সাথে অ্যানায়নটা জায়গা চেঞ্জ করবে, এটারে ধরো উদাহরণস্বরূপ আমরা ক্লোরিন বলতে পারি। তো এইটাই হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। তো তোমাকে যদি বলে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদটা কি, তুমি এটাই বলবা যে মূলের মধ্যে শ্বসনে তৈরি হয় কি? শ্বসনে কার্বন ডাইঅক্সাইড গঠিত থাকে বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় মূলের মধ্যে। তো মাটিস্থ পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা কি আসলে একটা কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিডটা ভেঙে প্রোটন এবং বাইকার্বনেট আয়ন তৈরি হয়। HCO3 মানে কি? বাইকার্বনেট আয়ন। তো প্রোটনটা ক্যাটায়নের সাথে জায়গা পরিবর্তন করে এক্সচেঞ্জ হয়, আর বাইকার্বনেটটা অ্যানায়নের সাথে এক্সচেঞ্জ হয়। এই জন্যই মেনলি এনে তোমার আয়নটা আমরা পাইতেছি, খনিজ লবণের প্রাপ্যতারা পাইতেছি। এই বুঝতে পারছি এতটুকু? এই বুঝতে পারছো? প্রশ্ন আছে কোনো? দিশা প্রশ্ন আছে? নদী প্রশ্ন আছে? ভাইয়া হাইড্রোজেনের বদলে হয় নাকি, মানে হাইড্রোজেনের সাথে এই না। পটাশিয়ামটা ভেতরে যায়? না না, হাইড্রোজেনটা বের হয়ে যায়। ধরো এটা হচ্ছিল মূল রুম, হাইড্রোজেনটা বের হয়ে গেল, তাহলে ভিতরে কি একটা এই পজিটিভ আয়নের ঘাটতি দেখা দিল না? হ্যাঁ, হ্যাঁ। তখন এই পজিটিভ আয়নের ঘাটতিটা কেটা পূরণ করবো জানো? ধরো এনে প্রোটন আছে, প্রোটনটা বাইরে চলে গেছে, তো তখন এনে একটা পজিটিভ আয়নের ঘাটতি দেখা দিল। এই পজিটিভ আয়নের ঘাটতিটা কে পূরণ করব? বাইরে থেকে অন্য একটা ক্যাটায়ন আসবো, আইসা এই ঘাটতিটা পূরণ করবে। কারণ আমরা জানি মূল কখনো আয়নিত অবস্থায় থাকবে না, মূল তো তোমার নিউট্রালাইজ থাকবে না। ধরো আয়ন যদি কম বেশ হয় তো বাইরে থেকে ভিতর থেকে আইসা এটাকে সমতা করবে না, এই জিনিসটা করতেছে, বুঝছো? প্রোটন বের হয়ে যায়, ক্যাটায়ন ভিতরে প্রবেশ করে। তেমনি এই বাইকার্বনেটের বেলায়ও বাইকার্বনেট বের হয়ে যায়, অ্যানায়ন এসে ভিতরে প্রবেশ করে। বুঝতে পারছি? হ্যাঁ, পরস্পর স্থান বিনিময় করে। হ্যাঁ, পরস্পর স্থান বিনিময় করে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর মতবাদটা দেখি। 2 নম্বর মতবাদটা হচ্ছিল কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এই আমাকে বলো, কন্ট্যাক্ট মানে কি? সংস্পর্শে থাকা না? ধরো এইটা ধরো একটা মূল, এটা ধরো মূল, মূলের চারিদিকে আয়নগুলা ধরো এইনে আয়ন আছে, এইনে আয়ন আছে। তো আয়নগুলা কীরকম অবস্থায় থাকে? পরস্পর কি দুদুল্যমান না, মানে ভাইব্রেট করতে থাকে না? এটা কি স্থির অবস্থায় আছে আয়নগুলা?
না, ধরো এটা পটাশিয়াম আয়ন আছে, এনে ধরো হচ্ছে ক্লোরাইড আয়ন আছে। তো এই যে আয়নগুলা কি স্থির থাকে মূল রুমের চারিপাশে আয়নগুলা? না, আয়নগুলা সবসময় কম্পিত অবস্থায় থাকে, কম্পিত মানে ভাইব্রেট করতে থাকে। তো আয়নগুলা কি হতে থাকে? কম্পিত হতে থাকে, বুঝছো? তো এই কম্পিত হওয়ার কারণে তোমার হচ্ছিল মূলের গায়ে কম্পিত, এবং ভিতরে যে আয়নগুলো আছে না, এই ভিতরের আয়নগুলা এইগুলাও কম্পিত অবস্থায় থাকে, মানে ভাইব্রেট করতে থাকে। কোনো জায়গাতেই আয়নগুলা কি না, স্থির না। তো এই কম্পিত অবস্থায় থাকার কারণে তোমার এটা এনে একটা ওভারল্যাপ ঘটে, আয়নগুলোর মধ্যে একটা ওভারল্যাপ ঘটে, এনে একটা ওভারল্যাপ গঠিত হয়, ওভারল্যাপ বা যুগপথ সংগঠিত হয়। সংগঠিত হওয়ার কারণে ক্যাটায়নগুলা মানে পরস্পর জায়গা এক্সচেঞ্জ করে। ধরো এই যে ধরো এনে ছিল অ্যানায়নগুলো মেনলি করে না, বুঝছো? এনে শুধু ছিল কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদে শুধু ক্যাটায়ন বিনিময় হয়। ধরো এনে পটাশিয়াম আছে আর ভিতরে ধরো প্রোটন আছে, এনেও প্রোটন। তো সেই ক্ষেত্রে এখন কি হবে জানো, এই ওভারল্যাপের কারণে পরস্পরের জায়গা এক্সচেঞ্জ করবে, মানে ইন্টারচেঞ্জ হবে, এটা ভিতরে এটা বাইরে, বুঝছো? আর এই তোমার এই যুগপথের কারণে, এই ভাইব্রেটিংয়ের কারণে এই আয়নগুলো মূলের জন্য সহজলভ্য হয়ে পড়ে, আয়নগুলো মূলের জন্য সহজলভ্য হয়। ওকে, এই তোমার হচ্ছে যুগপথ হওয়ার কারণে ক্যাটায়নগুলোর মধ্যে জায়গা বিনিময় হয়, ক্যাটায়নগুলোর মধ্যে স্থান বিনিময় হয়। ওকে, তো ক্যাটায়নগুলোর মধ্যে কি হয়, স্থান বিনিময় হয়। পারবো এতটুকু? এটা মেনলি হচ্ছে তোমার যুগপথ মানে আচ্ছা, এনে হচ্ছিল আমি বুঝাইতে পারো, মেনলি হচ্ছে তোমার এনে আয়নগুলা কি আছে, মানে একটা একটার উপরে উইটা গেছে, ওভারল্যাপড হয়ে গেছে, বুঝছো? মানে একটা সংস্পর্শে চলে আসছে, এরকম ভাইব্রেট হইতে হইতে একটা সংস্পর্শে আসে, আইসা জায়গাটা চেঞ্জ করে ফেলছে। ধরো এরকম একটা এনে ভাইব্রেট হইতেছিল, এইরকম ভাইব্রেট হইতেছিল, এনে একটা ভাইব্রেট হইতেছিল, হঠাৎ করে কি হয়েছে, একটার সংস্পর্শে আসছে, আইসা জায়গা চেঞ্জ করে ফেলছে, এই হচ্ছিল ওভারল্যাপিং হয়ে গেছে। আমরা শঙ্কর আয়ন দেখছি না, শঙ্কর আয়নে কী হয়, অরবিটাল দুইটার মানে একটার ওভারল্যাপ করে না। এই ধরো এই যে ধরো এরকম একটা, আর একটার ধরো এরকম যে ওভারল্যাপ বা যুগপথ হয় না, এই দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটাতে কী হইলো, ওভারল্যাপ হইলো না, এই ওভারল্যাপ হচ্ছে একটা সংস্পর্শে চলে আসে, তখন জায়গাটা চেঞ্জ করে ফেলে। এখন বুঝছো ওভারল্যাপ জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা তোমার এনে কি দেখলাম, এই লাইনের মধ্যে ছিল ভাইব্রেটিং করতে থাকে, তো মানে এই ভাইব্রেটিং করতে করতে একটা সংস্পর্শে আইসা ওভারল্যাপ করে ফেলে, তখন জায়গা চেঞ্জ করে। এইটাই হচ্ছিল কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। যদিও এইগুলো তোমার পরীক্ষায় আসবে না, তাও তোমাকে আমি দেখাই দিলাম যদি তুমি বেসিকটা জানতে চাও, ওই জন্য। ওকে, এই মতবাদ দুইটা বুঝছি আমরা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এখন হচ্ছে আমরা দেখব যেটা মেইন প্রক্রিয়া, আমাদের আজকের ক্লাসের মেইন টপিক, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। আচ্ছা, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, এই খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াটা মেইনলি হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবা যে ভাই কেন জটিল প্রক্রিয়া? হ্যাঁ বলেন তো। মেইনলি হচ্ছে তোমার জটিল প্রক্রিয়া কেন, ধরো এটা হচ্ছিল একটা মোল্ড রুম, এটা হচ্ছিল কি মোল্ড রুম, আর এটা হচ্ছে ধরো মাটি। এখন তুমি আমাকে বলো তো
আয়নের ঘনত্ব কই বেশি, মৌলের মধ্যে বেশি নাকি মাটিতে বেশি? আয়ন ঘনত্ব কই বেশি বলো তো? দিশা বলো তো দেখি, তোমার কি মনে হয় মূল আর মাটির মধ্যে? মাটিতে কম। মাটিতে কম। মাটির ঘনত্ব কম। মাটিতে আয়নের ঘনত্ব কম। আচ্ছা নদী বলো তো কই কম? মূলে মূলে কম। আচ্ছা তুমি দেখো আয়ন বেশি থাকবে কই? মাটি এত বড় মাটি, এটার মধ্যে আয়ন বেশি না? আয়ন বেশি কই এনে না। আর মূলটা তো ছোট, তাহলে মূলে আয়ন কি কম না? এখন বলো ঘনত্ব বেশি কই, মূল রুমে নাকি মাটিতে? মাটিতে। মাটিতে। কিন্তু মাটির আয়তন কি অনেক বেশি না? আর মূল রুমের আয়তন কি ওই মাটির তুলনায় অনেক কম না? হ্যাঁ, আমি কি ঠিক বলছি না ভুল বলছি এটা বলো? আয়তন কি অনেক কম না মূল রুমের মাটির তুলনায়? হ্যাঁ। আচ্ছা আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু কি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি না? এম বাই ভি। তো এখন দেখো ঘনত্ব ইজ ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। হ্যাঁ, এখন এম এর মান ও ভি এর মান দেখো একটার মধ্যে কি অনেক বেশি, তাইলে তার রোর সাথে এই ভি এর সম্পর্ক কীরকম এই সূত্র থেকে আমরা পাই 1/v না? তাইলে এর আয়তন যদি অনেক বেশি হয় ঘনত্ব কি অনেক কম। আর এটার মধ্যে দেখো আয়তন অনেক কম, তাহলে এর ঘনত্ব বেশি। এখন ধরো মানে আমি তোমাকে এখন বাংলা ভাষায় বোঝাই। ধরো মূল রুম, ধরো তোমার কি ওই একটা চায়ের কাপে দুইটা আয়ন আছে, আর হচ্ছে একটা পুকুরের মধ্যে দুইটা আয়ন আছে, কোনটার মধ্যে ঘনত্ব বেশি? অবশ্যই চায়ের কাপে। হ্যাঁ, কারণ তোমার স্পেস তো কম, ওখানে তো একটা পুকুর আর এনে একটা চায়ের কাপ, তো এই জন্যই মূল রুমের মধ্যে ঘনত্ব বেশি আর মাটির মধ্যে ঘনত্ব কম। এখন বলো হিসাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আয়ন যাওয়ার কথা না? নর্মালি বেশি থেকে কমে যাওয়ার কথা না? হ্যাঁ। তাইলে এই নিয়ে তোমার এই যে খনিজ লবণ শোষণটা, এটা কি ঘনত্ব আনতির বিপরীতে হইতেছে না? ঘনত্ব আনতির বিপরীতে না? এই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া, বুঝছ? এই জিনিসটা বুঝতে পারছো বেসিকটা? ভাইয়া ঘনত্ব আনতি মানে ঘনত্ব আনতি মানে যে প্রক্রিয়া হ্যাঁ, ঘনত্বের পার্থক্যের বিপরীতে হইতেছে। নর্মালি বেশি ঘনত্বে কম ঘনত্বে আয়ন যাবে, কিন্তু এনে ঘনত্ব আনতির বিপরীতে হইতেছে, এই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ধন্যবাদ। তাহলে জিনিসটা কিন্তু মানে মজার একটা জিনিস, তুমি যে বুঝতে পারো। আর না বুঝতে পারলে আমি যখন প্রথম পড়ছিলাম তো স্যার এরকম বইলা ফেলছে, তো আমি তো মানে চিন্তা করতেছি কি ভাই মূলের মধ্যে কেমনে ঘনত্ব বেশি হয়? মূলের মধ্যে ঘনত্ব বেশি থাকার কথা না, এই মূলের মধ্যে কম থাকে, এই জন্যই তো মূলের মধ্যে ঢুকতেছে। দেন আমি চিন্তা করতে দেন আই রিয়ালাইজ যে এনে তো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে রোর সাথে ভি ব্যস্তানুপাতিক। তো আমি তো এই সূত্র দিয়ে আমাকে যদি বলে তাহলে আমি এমনিতেই বুঝতে পারতেছি। ওকে, তাহলে আমরা এখন এতটুকু বুঝতে পারলাম। এখন এই খনিজ লবণটা কেমনে পরিশোধন হইতেছে এই ঘনত্ব আনতির বিপরীতে? তুমি তো এটা আমাকে প্রশ্ন করবা যে ভাই আপনি তো বইলা ফেলেন, তো জিনিসটা কি এতই সোজা? আমাকে এখন দেখান কেমনে হয়েছে, আমি প্রুফ চাই। তো আমি তোমাকে এখন প্রুফ দিই। এই খনিজ লবণ পরিশোধন দুই ধরনের। এই খনিজ লবণ পরিশোধনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছিল সক্রিয় পরিশোষণ, আরেকটা হচ্ছিল নিষ্ক্রিয় পরিশোষণ।
কী বললাম? সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণ। এখন আমাকে একটা জিনিস বলো, সক্রিয়তে শক্তি লাগবে নাকি নিষ্ক্রিয়তে শক্তি লাগবে? সক্রিয়তে শক্তি লাগবে। হ্যাঁ, সক্রিয়তে। তাহলে সক্রিয়তে শক্তি লাগে, নিষ্ক্রিয়তে শক্তি লাগে না। তাহলে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, এটার মধ্যে হচ্ছিল বিপাকীয় শক্তির প্রয়োজন, বিপাকীয় শক্তি প্রয়োজন, আর এটার মধ্যে হচ্ছিল প্রয়োজন নেই। তুমি বলবা, আমি লিখব। তারপরে বলো শ্বসন হার কোনটাতে বেশি পাবে? একটাতে তুমি ধরো একটা নিজে নিজে চলতেছে একটা ভ্যান গাড়ি, ড্রাইভারে চালাইতেছে, আরেকটাতে তুমি পিছন দিয়ে ধাক্কা দিতেছ, কোনটা বেশি চলবে? দ্রুত চলবে কোনটা? সক্রিয়টা নিষ্ক্রিয়টা? শ্বসন হার কোনটার বেশি থাকবে? শোষণ হার কোনটার বেশি থাকবে বলো তো? মানে শ্বসন, হ্যাঁ হ্যাঁ, শ্বসন হার বৃদ্ধি পাবে এটাতে, আর হ্রাস পাবে কোনটাতে? নিষ্ক্রিয়তে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, ধরো আমিও একটা ভ্যান চালাইতেছি, তুমিও একটা ভ্যান চালাইতেছো, তোমার আমার শক্তি সেম, ওকে? এখন কি করলো, ধরো আমি চালাইতেছি একটা ভ্যান, আর একটা ভ্যান চালাইতেছে ধরো দিশা। তারপর নদী কী করলো, দিশার পিছনটাতে মানে ওই ভ্যানের পিছন দিয়ে ধাক্কা দিল। তাইলে এখন বলো দ্রুত যাবে কোন ভ্যানটা? দিশারটা। আর আমারটা কি মানে স্লোলি যাবে? না, আমারটা তো স্বাভাবিক গতিতেই যাবে। আমারটা কমবে কেন? আমার এনে কি কেউ এসে বসছে যে আমার বাধা দিতেছে আমি স্লোলি চালাবো না? আমি তো নর্মালি যেমনি চালাই এমনি চালাবো, ঠিক না? হ্যাঁ, তাইলে বিপাকীয় হার স্বাভাবিক থাকে কোনটার মধ্যে? নিষ্ক্রিয়তে। হ্রাস কেন পাবে? এনে কি কেউ বাধা দিতেছে? না। তাইলে এই নিয়ে হচ্ছিল শ্বসন হার স্বাভাবিক থাকে। বুঝতে পারছো জিনিসটা? এই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমার ধরো একটার মধ্যে তুমি শক্তি দিতেছো, তো ধরো আমি একটা কাজ কি বলা যায় কেমনে, ধরো আমি একটা ইট একবারে তুলতে পারি। এই দাঁড়াও এক মিনিট, নেট প্রবলেম করতেছে নাকি? ওয়াইট, হ্যাঁ একটু ওয়াইট করো। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাইতেছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাকে একটা জিনিস বলো, তোমার ধরো আমি একসাথে একটা বালতি টানতে পারি। এখন আমার মধ্যে শক্তি দেওয়া হইলো, এখন আমি দুইটা বালতি একসাথে টানতে পারবো। কিন্তু যদি আমাকে শক্তি না দেওয়া হয়, আমি কি দুইটা বালতি একসাথে টানতে পারবো? না, আমার তো নর্মাল স্টেমিনা কম। তো তোমার সক্রিয় শোষণে ক্যাটায়ন অ্যানায়ন দুইটা একসাথেই সংগঠিত হইতে পারে শোষণটা, কিন্তু নিষ্ক্রিয়তে দুইটা একসাথে হইতে পারে না, আলাদা আলাদা হবে। তাহলে সক্রিয় শোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন একই সাথে সংগঠিত হয়। কি? ক্যাটায়ন অ্যানায়ন শোষণ একই সাথে সংগঠিত হয়, আর এটার মধ্যে একই সাথে সংগঠিত হয় না, আলাদা আলাদা হয়। ওকে, আচ্ছা, এখন এটার মধ্যে যেহেতু শক্তি আছে, তো এটার মধ্যে আয়ন বাহক লাগবে। তাহলে এটার মধ্যে আয়ন বাহক প্রয়োজন, আর এটার মধ্যে আয়ন বাহকের কোনো প্রয়োজন নাই, মানে যে আয়নটাকে মানে বহন করে নিয়ে যাবে, তো আয়ন বাহকের প্রয়োজন নেই। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছি? এখন ছিল এনজাইম। এনজাইম, এটার মধ্যে এনজাইমের ভূমিকা আছে, এখানে এনজাইম ভালো কাজ করে, আর এটার মধ্যে এনজাইমের ভূমিকা নাই, এনজাইমের ভূমিকা নেই, কারণ এটা তো নিষ্ক্রিয়, এনে তো তোমার কোনো বিক্রিয়া করতেছে না, বা এনে তোমার ছিল কোনো শক্তি নাই, তো এনে তো বিক্রিয়া ঘটবে না, কোনো তো শক্তি তুমি বাইরে থেকে দিতেছো না, তো এনে এনজাইমও লাগবে না, আয়ন বাহকও লাগবে না। আচ্ছা, এখন তুমি কি জিনিসটা বুঝতে পারছো যে কেন এই জিনিসগুলো হয়েছে?
হ্যাঁ বলো। ভাইয়া সক্রিয় শ্বসন মানে কোন মৌলগুলোর ক্ষেত্রে আর নিষ্ক্রিয় কোনগুলোর ক্ষেত্রে? হ্যাঁ এই যে এখন আমরা তাহলে সক্রিয় নিষ্ক্রিয় কোন সময় কী করবে এটা আমরা একটু পড়ি না, কি বলো? দেখো সক্রিয় নিষ্ক্রিয় সবসময় হইতে পারে। এখন কথা হচ্ছে কোন সময় সক্রিয়টা হবে, কোন সময় নিষ্ক্রিয়টা, কেমনে কি, যখন তোমার বিপাকে শক্তি দিতেছে তখন সক্রিয়, না দিলে নিষ্ক্রিয়। তো এখন সক্রিয় শোষণটা কেমনে হয় প্রসেসটা আমরা দেখি, নিষ্ক্রিয় শোষণ কেমনে হয় প্রসেসটা দেখি, দেন উই ক্যান ডিসাইড যে কখন হবে সক্রিয়, কখন হবে নিষ্ক্রিয়। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে সক্রিয় পরিশোষণটা কেমনে হয়, নিষ্ক্রিয়টা কেমনে হয়। ওকে, তাহলে আমরা এখন দেখব সক্রিয়টা কেমনে হয়, নিষ্ক্রিয়টা কেমনে হয়। তাই লিখতে হবে সক্রিয় পরিশোষণটা তিনভাবে হইতে পারে। কয়ভাবে? এই সক্রিয় পরিশোষণ সম্পর্কে তিনটা মতবাদ আছে। কয়টা মতবাদ বলো তো? তিনটা মতবাদ। দেখি আমরা কি কি। ফার্স্ট অফ অল যে মতবাদটা, এটা বিজ্ঞানী লুন্ডেগর আবিষ্কার করছেন। কে? বিজ্ঞানী লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়, কারণ এনে সাইটোক্রোম পাম্প ব্যবহৃত হয়। তাহলে সাইটোক্রোম পাম্প মতবাদ। ওকে, তারপরে যেটা আধুনিক সবচেয়ে, এটা হচ্ছে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। ওকে, আর একটা হচ্ছে তোমার লেসিথিন বাহক মতবাদ। এখন নামগুলা শুই নাই তো তোমার বুক ধরফর করতেছে ভাই, এইগুলা তো ভাই আমার দ্বারা হবে না ভাই, আজকে যেন ছাইরা দেন, আমি চইলা যাই। কিন্তু না, এই জিনিসগুলা মানে একটা থেকে আরেকটা সহজ। এখন এই তিনটা কম্পিটিশান করবে যে কেডা বেশি সহজ হইতে পারে। তো তোমার কাছে যেটাই সহজ বেশি লাগে, তারপর তুমি ক্লাস শেষে বলবা যে ভাই এটার মধ্যে আমার এটা বেশি সহজ লাগছে। তো এখন হচ্ছে তিনটা একটা একটা কম্পিটিশান করবে, তো ভয় পাওয়ার কিছু নাই। তো এই নিয়ে হচ্ছিল তোমার, আমি বললাম কয়টা মতবাদ আছে, এই শক্তি শোষণ সম্পর্কিত মতবাদ কয়টা? তিনটা। কি কি বলো তো? লুন্ডেগরের মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক মতবাদ। আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো তো, প্রত্যেকটার মধ্যে কি লাগবে? আয়ন বাহক লাগবে না, এনজাইম লাগবে না? তো তোমার কি করে জানো, মানে প্রক্রিয়া তো চাইই, তো আলাদা করে এনজাইমগুলোও চাই, আয়ন বাহকগুলোও চাই। তো আমরা প্রক্রিয়া শুরু করার আগে এনজাইম আর আয়ন বাহকটা এখান থেকে মুখস্থ করে ফেলি, তো আমরা একটু স্মার্টলি কাজটা করি। তো মানে স্যার যেখান থেকেই প্রশ্ন করবে আমরা এখান থেকে উত্তর দিতে পারবো। তাইলে আমরা দেখি আয়ন বাহককে। এই সাইটোক্রোম পাম্প মতবাদে আয়ন বাহকটা কে? এইখানে আয়ন বাহক হচ্ছিল সাইটোক্রোম নিজেই, সাইটোক্রোম। আর এনে এনজাইমের নাম কি জানো? ডিহাইড্রোজিনেজ। কি বলো তো? ডিহাইড্রোজিনেজ। বলো তো কি? ডিহাইড্রোজিনেজ। আর আয়ন বাহককে সাইটোক্রোম। ওকে, তারপরে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে আয়ন বাহককে, এইখানে বাহক হচ্ছে তোমার প্রোটিন। আমি কিন্তু প্রোটন বলি নাই, দেখো এনে প্রোটন লেখা, কিন্তু আমি বলছি তোমার বাহককে প্রোটিন। আর এনজাইম কি? এনজাইম হচ্ছে এটিপিএস। ওকে, এনজাইম কি? এটিপিএস। আর এইনে তোমার বাহককে, এইনে বাহক হচ্ছিল লেসিথিন। দাও নামের মধ্যে লেখা দিছে লেসিথিন বাহক মতবাদ, কিন্তু এটার মধ্যে এনজাইমের নাম তোমার বইয়েও নাই, এনজাইমের নাম তোমার লাগবেও না, লাগলে আমি তোমাকে দিয়ে দিতাম, তোমার লাগবে না। ওকে, তাহলে আমরা কি, তোমাকে যদি বলে যে শক্তি লবণ পরিশোষণে কয়টা মতবাদ আছে, বলো তো কয়টা? তিনটা। তিনটা। কি কি নামগুলো বলো? লুন্ডেগর, প্রোটন অ্যানায়ন, লেসিথিন। লুন্ডেগর, প্রোটন অ্যানায়ন, লেসিথিন। পারবো? আর হচ্ছে তোমার আয়ন বাহক কে কে? সাইটোক্রোমের আয়ন বাহক সাইটোক্রোম। আরে ভাই কত ইজি, দাও নাম দিছে সাইটোক্রোম, আয়ন বাহক সাইটোক্রোম, মানে ভুকা। মানে এগুলো যে আমরা এমনিতেই পারতেছি, ওইগুলো চিন্তা করছে না। দাও প্রোটন, প্রোটিন, লেসিথিন, লেসিথিন, এনজাইম প্রথমটা ডিহাইড্রোজিনেজ, পরেরটা চলো এটিপিএস। কঠিন না ভাই, একদম সহজ। এখন আমরা
এটা সাইটোক্রোম পাম্প মতবাদ পড়ি। আচ্ছা দিশা, জি জি ভাইয়া। তুমি এই শারীর তত্ত্ব তো আগে কোনো না কোনো টিচারের কাছে পড়ছো নাকি? নাম বলার দরকার নেই, পড়ছো তো? হ্যাঁ পড়ছি। আচ্ছা, সাইটোক্রোম পাম্প মতবাদের একটা সুন্দর একটা তোমার বিক্রিয়া বা রিয়াকশানের একটা চিত্র আছে না, বড় আয়ন টায়ন দিয়া? হ্যাঁ আছে। স্যার যখন পড়াইছিল তখন তো তুমি এটা অনেক বুঝছিলা, বাট পরে কি তোমার মনে থাকে এটা? ওই চিত্রটা বারবার লিখে লিখে মানে মুখস্থর মতো করছিলাম। ওই আচ্ছা। চিত্রটা দিয়ে মানে স্যার কোশ্চেন করছিল, তখন বলছিল যে এটা সিকিউ আসবে, হ্যাঁ তো এই চিত্রটা দিবা। উনি আঁকায় দিছিল, ওটা দেখে দেখে ওই বইয়েরটাই খাতা আঁকায়া, তো ওই হ্যাঁ, পরীক্ষাতে ওইটা দিয়ে আসছে ওইটা কি মুখস্থ করে। স্যার কি এটা বুঝাই দিছিল নাকি তোমাকে বলছিল ডাইরেক্ট মুখস্থ করতে? মানে উনি বলতেছিল যে এটা এই এই সোডিয়াম এর মধ্যে আসার পরে জারণ বিজারণ ঘটে, এটা এটা হুম এটা হবে হচ্ছে Fe2+, এটা হচ্ছে হুম, Fe3+, একটা বুঝতে পারছি। Fe2+ দিলা, একটা Fe3+ দিবা, হুম, এভাবে বুঝাইছিল। তো উনি অনেক সুন্দর করে বুঝাইছেন, তুমিও অনেক বুঝছো, তুমি বাসায় এসে অনেক প্র্যাকটিস করছো কিন্তু পরীক্ষা হলে লিখতে পারো না। এই জিনিসটা আমি ফেস করছি, তুমি ফেস করছো কিনা বলো? এরকম হয়। হ্যাঁ মানে ওই যে সিকিউ সিকিউ এর সময় যে বর্ণনাটা, ওইটা লিখতে সমস্যা হয়। হ্যাঁ, ওইটা আমার হইতো বুঝছো। আমি প্রথমত আমাকে স্যার পড়াইছেন, স্যার বোর্ডে খুব সুন্দর করে বিক্রিয়াটা লিখছেন, আমি তো পুরো ইমপ্রেস। ভাই স্যার এসব কী পড়াইতেছে, ও মাই গড, আমি স্যারের বিগ ফ্যান। দেন বাসায় আসলাম, হ্যাঁ আমি অনেক বুঝছি। তো বাসায় এসে তখন আমি হালকা হালকা মনে আছে, তো সেই দিকে আমি চিত্রটা প্র্যাকটিস করলাম, হ্যাঁ বুঝছি। পরের দিন আমার কিছু মনে নাই, আমি তো ভয় ফেলছি। পরে আবার অনলাইনে একটা ক্লাস দেখলাম, বুঝলাম, তারপরে আবার প্র্যাকটিস করে রাখলাম, পরীক্ষার আগের দিন আবার ভুলে গেছি। পরে পরীক্ষার আগের দিন অনলাইনে আরেকটা ক্লাস করলাম, করে আবার বুঝলাম, আবার প্র্যাকটিস করলাম, তাও ভুলে যাই। তারপরে চিন্তা করলাম ভাই আমার দ্বারা এত কিছু হবে না, তো আমার কেমনে মনে থাকবে, আমি কেমনে এটা না পড়েও আমি পারবো। তো এই জন্য আমি তোমাকে এখন একটা টেকনিক শেখাবো, ঠিক আছে? তো এই টেকনিক মেইনলি হচ্ছিলো, আমি এগুলো ফ্রি ক্লাসে পড়াইতাম না, বুঝছো, এতদিন আমি পড়াই নাই। তো প্রথম আমি ক্লাসটা তো ফ্রি ক্লাস দিছি, সবাই করতে পারবে, তো এটা আমি দেখাইতেছি। তো আমি হচ্ছিলো, তুমি এইনে যেমন দেখবা সাইটোক্রোম পাম মতবাদটা যেভাবে পড়াইতেছি, ঠিক এমনভাবেই গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, C3 C4 সাইকেল সব ছন্দ দিয়ে পড়াই দিব। প্রত্যেকটার জন্য একটা করে ছন্দ দিব, পুরো সাইকেল শেষ, ঠিক আছে? তাহলে ভাইয়া আমাদের স্যার বলছে যে চিত্র না দিলে নাকি মার্ক পাওয়া যাবে না, শুধু বর্ণনা দিলে। হ্যাঁ তো চিত্র, চিত্রটা কিভাবে কি করবো, অত তো বিটটা মনে থাকে না। তো এটাই তো আমি তোমাকে দেখাইতেছি, চিত্র আমি টেকনিক দিয়ে আঁকবো, তুমি কি ভাবতেছো? তুমি এখন দেখো না, সাইটোক্রোম পাম্প মতবাদ, এই ধরেন এটা সুন্দর ছবি দেখতেছো স্ক্রিনের মধ্যে? হ্যাঁ, জি ভাইয়া। এটা কিসের চিত্র বলো তো? সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ আসলে এই চিত্র দিয়ে আসবা, পারবা না? পারবা? আচ্ছা দেখো, এই চিত্র আমাদের সাইটোক্রোম পাম্প মতবাদে লাগবে, মজা করতেছিলাম। আচ্ছা দাও, সাইটোক্রোম পাম্প মতবাদ শুরু করার আগে আমাকে একটা জিনিস বলো তো, বাই মানে কি? দুই না? 2। দুই, আচ্ছা এতটুকু চাই না। তাহলে এতটুকু জানলে তো তুমি তো সাইটোক্রোম পাম্প মতবাদ চিত্র অলরেডি শিখেই ফেলছো। তুমি বাই মানে দুই জানো, তাহলে শেষ তোমার চিত্র। তুমি প্রথমে কি করবা, দুইটা টান দিলা, দিছো দুইটা টান, তারপর ভিতরে তিনটা ব্র্যাকেট দাও, একটা দুইটা তিনটা, দিছো তিনটা ব্র্যাকেট। পরে এই সাইডে খোলা খোলা একটা ব্র্যাকেট দিয়ে দাও। বুঝতে পারছি এতটুকু? বলো বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দাও, দুইটা তীর নিচে, দুইটা তীর উপরে, দুইটা তীর নিচে, দুইটা তীর উপরে। তাহলে আমি তিনটা ব্র্যাকেট দেবো, দুইটা তীর নিচে, দুইটা তীর উপরে। তারপরে এ দিয়ে শুরু করব, আমাদের অ্যালফাবেট শুরু হয় তো এ দিয়েই, তো এ দিয়ে শুরু করলাম, এনে একটা এ, পরে হবে দুইটা এ, পরে হবে তিনটা এ। তাহলে 1 2 3, পরে আবার 2 1, তাহলে 1 2 3 1, ঠিক আছে? 1 2 3 2 1 সিরিয়ালি নামছে। এখন দেখো, জেনে 2 আছে এর নিচে 3 দাও, জেনে 3 আছে এর নিচে 2 দাও, আর জেনে 2 আছে এর নিচে 3 দাও। বুঝতে পারছো এতটুকু? আর জেনে এ আছে শুধু, ওইনে ইলেকট্রন দাও। তাইলে আমি কি করলাম, প্রথমে দুটো টান দিলাম, ফাইন। আচ্ছা দাঁড়াও, চিত্রটা আমার হচ্ছে টানগুলো ব্যাকা হইছে, টানগুলো আমার জন্য মানে স্যাটিসফ্যাকশন আসতেছে না, আমি একটু মুছে আরেকবার আঁকি, তোমরা কি মাইন্ড করবা? আমি অনেক সুন্দর টান দিতে পারি, বুঝছো? দেখো কত সুন্দর একটা সোজা একটা টান দিব। সোজা হয়েছে না?
যদি এটা মানে আমার আইপ্যাডে করছে, আমি করি নাই। দেখো তো তোমার আমি 3টা ব্র্যাকেট দিলাম, 1টা 2টা 3টা, আরেকটা এইদিকে খোলা ব্র্যাকেট, এইদিকে খোলা ব্র্যাকেট। তো আমি শুরু করব এ দিয়ে, এ এনে গেল এ, তারপরে 2a 3a 2a আবার এ, তাইলে এনে হচ্ছিল 2-এর জায়গাতে আমি 3 দিব, 3-এর জায়গা 2 দিব, 2-এর জায়গা 3 দিব। এই নদী বুঝছো এটা? আর ব্র্যাকেটগুলা কি, প্রথমে নিচে 2টা ব্র্যাকেট, পরে উপরে 2টা ব্র্যাকেট, নিচে 2টা ব্র্যাকেট, উপরে 2টা ব্র্যাকেট। দিশা এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা কি করব, আমরা যে এ যেটা ঢুকছিল ওইটা এটারে বের করে দিলাম, শেষ। তোমার নেট হয়তো আর একবার একটু বলো। আচ্ছা তুমি বুঝবা, তুমি আগে চিত্রটা দেখো। আমি যেভাবে মুখস্থ তোমাকে পড়াইতেছি, তুমি একটু মুখস্থ দেখো, তারপরে আমি তোমাকে বেসিক পড়াইতেছি। শুরুতে তোমার বেসিক পড়াইলে তুমি এরা জীবনে আমার কাছে পড়বা না, এই ক্লাস অর্ধেক করে তুমি ক্লাস কাইটা দিবা, আমি জানি। এজন্য তোমাকে আমি আগে শর্টলি পড়াইতেছি, পরে তোমাকে আমি বেসিকে ঢুকবো। পোলাপান এই জন্যই তো ভয় পায় না, এই জন্য আমি তোমাকে আগে শর্টলি পড়াই দিব, তুমি যাতে পরীক্ষা হলে আনসার করতে পারো। তারপরে আমি তোমাকে বেসিক পড়াই দিব, তোমার বেসিকের চাহিদাও মিটে যাবে। ওকে, আচ্ছা। আর জেনে এ আছে, এনে ইলেকট্রন, এই এতটুকু বুঝছো? এ মানে হচ্ছিল কি জানো, অ্যানায়ন। এ মানে অ্যানায়ন, এতটুকু তো বুঝছি। এখন সাইটোক্রোম হচ্ছিল এই যে তোমার ব্র্যাকেটগুলো, এইগুলা মানে হচ্ছিল সাইটোক্রোম। এটাও সাইটোক্রোম, এটাও একটা সাইটোক্রোম, এটাও একটা সাইটোক্রোম। তো সাইটোক্রোম এ সি বি, 3টা সাইটোক্রোম এ সি বি। এখন আমাকে একটা জিনিস বলো, তোমার 2 মানে কি দিশা? বাই মানে কি? এই বাইয়ের ব মানে হচ্ছে তোমার বিজারণ। তাইলে জেনে 2 আছে, ওইনে আমরা কি লিখবো, বিজারণ নাকি জারণ? বিজারণ। তাহলে 2 যতগুলো আছে সবগুলোর উপরে লেখা রাও বিজারিত, মানে বি মানে বাই মানে বিজারিত 2। তাহলে বি মানে বাই মানে 2, তো 2-এর এনে সব বিজারিত লিখলাম। তাহলে 3-এর জায়গায় আমরা লিখবো জারিত। ওকে, এখন তুমি যদি চাও ভাই আমি একটু সুন্দর দিই, তাহলে তুমি এনে কি করবা, এফ ই 2a মাইনাসের নিচে এফ ই দিয়ে 2টা প্লাস দিবা, এনে 3a মাইনাস আছে তো এফ ই দিয়ে 3টা প্লাস দিবা, এনে এফ ই দিয়ে 2টা প্লাস দিবা। যদিও এফ ইগুলো আসলে এত ম্যাটার করে না, তুমি চাইলে দিতে পারো। এনে 3টা প্লাস, এনে এফ ই দিয়ে 2টা প্লাস, এনে এফ ই দিয়ে 3টা প্লাস। ওকে, তাহলে চিত্র শেষ। এই চিত্র দেখছো কঠিন দিশা? তাহলে আমি কি করবো, প্রথমে 3টা ব্র্যাকেট, নিচে 2টা তোমার হচ্ছিল এরো, উপরে 2টা এরো, নিচে 2টা এরো। শুরু করব নিচে 2টা এরো, পরে উপরে 2টা এরো, পরে অ্যানায়ন দেওয়া শুরু করব, 1 2 3 2 1। তারপর জেনে 2 আছে ওই নাকি বিজারিত, জেনে 3 আছে এনে জারিত, শেষ। এখন ওইনে দেখো আমরা একটা এনজাইমের নাম বলছিলাম না, দেখছো, ডিহাইড্রোজিনেজ। বলছি কিনা বলো? ডিহাইড্রোজিনেজ সাইটোক্রোম পাম্পে আমরা ব্যবহার করব, কিন্তু ডিহাইড্রোজিনেজ তো ব্যবহার করলাম না, তো ডিহাইড্রোজিনেজ আমরা ব্যবহার তো করা লাগবে। ডিহাইড্রোজিনেজ কী ব্যবহার করবো দেখো, এই নিয়ে তোমার একটা ইলেকট্রন দেখতেছো, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কী করবে জানো? এই ইলেকট্রনটা এইখানে আসলো, ইলেকট্রনের এনে প্রথমে তোমার একটা বিক্রিয়া হবে, বিক্রিয়ার নাম হচ্ছিল তোমার ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাই ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া কেন হইলো? এই নিয়ে তোমার ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া তৈরি হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে একটা প্রোটন পাওয়া যায়, কিন্তু তুমি তো জানো এটার এনজাইমের নাম কি, ডিহাইড্রোজিনেজ। তো নিচে তুমি ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া লিখবা কি ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া লিখলা। তো ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া লিখলে তো এটা থেকে তৈরি হবে কি একটা প্রোটন আর ইলেকট্রন। তাও ইলেকট্রনটা চলে গেছে ওইনে, আর প্রোটন এটা থেকে তৈরি হয়েছে একটা কি প্রোটন, এই প্রোটনটা চলে আসছে ইলেকট্রনের এনে, আর বাইরে থেকে আসবে অক্সিজেন 1/4 O2 এনে আসবে,
বা তুমি শুধু অক্সিজেন দাও তাইলেও তোমার সমস্যা নেই, 1/4 দেওয়ার দরকার নেই। অক্সিজেন D2 বোঝা যাইতেছে, এনে আসবে অক্সিজেন। এখন বলো তো এই নদী বলো, প্রোটন অক্সিজেন আর ইলেকট্রন মিলে কি গঠিত হইব? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি গঠিত হয়? পানি। পানি। এই যে মাঝখানের অংশটা এটা হচ্ছিল কোষঝিল্লি, তাহলে কোষঝিল্লির মধ্য দিয়ে কেমনে গেল, কোষঝিল্লির মধ্যে বিক্রিয়াটা, এইটা হচ্ছে তোমার মেইনলি এই প্রসেসটা। আর বাইরের দিকে হচ্ছিল বহিস্থ দ্রবণ, ভিতরে অভ্যন্তরে অকুশের অভ্যন্তর। আমরা মেইন উদ্দেশ্য হচ্ছিল এই আয়নগুলোরে ভিতরে নিয়ে ট্রান্সফার করা লাগবে নাকি? তো আমরা কি অ্যানায়নটাকে ট্রান্সফার করতে সফল হয়েছি? দেখো তো উপরে ছায়া, এই যে ছিল বহিস্থ দ্রবণে অ্যানায়ন, ভিতরে কিছু লেগেছে অ্যানায়ন, দেখছো? আর মাঝখানে হেল্প করছে কেটা? সাইটোক্রোম না? বলো, সাইটোক্রোম হেল্প করছে না নদী? এই যে সাইটোক্রোমগুলো দেখো, সাইটোক্রোম, এই যে দেখো সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এরা হেল্প করছে না এটা ট্রান্সফার হইতে? নদী শুনতেছো আমার কথা? জি ভাইয়া। তো এনে তোমার হেল্প করতেছে কেটা? এই যে অ্যানায়নগুলো ট্রান্সফার হইতেছে যে সাইটোক্রোম। মাইজেরটা হ্যাঁ, সাইটোক্রোম এ বি সি, ওটা মানে মাইজেরটা সি কেনে আবার কিনে দিবি, মাথাতে সব ভুল গেছে। আচ্ছা শোনো, এটা মেইনলি হচ্ছে তোমাকে যদি আমি প্রথমে এরকম একটা চিত্র আঁকা দিতাম, তোমাকে বুঝাইতাম এনে একটা ইলেকট্রন গেছে, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, এনে একটা ইলেকট্রন ছাড়ছে, তো এই জন্য Fe2+ থেকে Fe3+ হয়েছে, Fe3+ আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে Fe2+ হয়েছে, মানে এনে কি হয়েছে, বিজারিত হয়েছে, বিজারিত ইলেকট্রন। আমি যদি তোমাকে এরকমভাবে বুঝাইতাম তুমি তো আরও পাগল হয়ে যেতা। তো আমি তোমার ওই রকমভাবে না বুঝে মানে মেইনলি টিচাররা তোমাকে ওইভাবেই বুঝাবে, বলবে এটা পরীক্ষার হলে আইকে ফেলো। আরে ভাই আপনি তো পরীক্ষা মানে পড়ানোর আগের দিন বা মানে আসার আগে আপনি মুখস্থ করে আসছেন, দেখে অনেক বুঝে আসছেন। তো আপনি যেমন মুখস্থ করে আসছেন তেমনি তো পরীক্ষার হলে আমার তো সব মুখস্থ করে যাওয়া লাগবে। আপনি তো একটা টপিক মুখস্থ করে চলে আসেন, তো বইলা দিছেন, কিন্তু আমার তো সবটা মুখস্থ করা লাগবে না। তো আমি কেমনে মনে রাখবো? ওইটা তো আমার বইলা যান, ওইটাই তো বলে না টিচাররা। তো এইটা হচ্ছে তুমি এভাবে মনে রাখবা, ওকে? তো তুমি কেমনে মনে রাখবা? সাইটোক্রোম পাম্প, তো মাঝখানে সাইটোক্রোমের একটা চেইন ACB, সিরিয়াল মেনটেন করবে না, ACB। আচ্ছা, প্রথমে নিচে দুইটা এরো, উপরে দুইটা এরো, নিচে দুইটা এরো, উপরে দুইটা এরো, অ্যানায়ন দিয়ে শুরু করবা। 1 2 3 2 1, তাহলে 3 যেখানে আছে নিচে 2, উপরে 3 নিচে 2, এরকম 3-এর বদলে 2। আর 2 থাকলে মানে কি? বাই মানে বি মানে বিজারিত। আর নিচে কি হবে? ডিহাইড্রোজিনেস বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে ইলেকট্রন তৈরি হয়েছে আর প্রোটন তৈরি হয়েছে, প্রোটনটা এখানে আইসা ইলেকট্রনের সাথে মিলে পানি তৈরি করে ফেলবে। এই বুঝছি এতটুকু? ভাইয়া হ্যাঁ। এফ এর উপরে যে দুইটা প্লাস তিনটা প্লাস, এটার কোনো ভ্যালু আছে? আচ্ছা, এটার ভ্যালুটা কি আমি বলি, শোনো। মেইনলি হচ্ছে আমরা যদি এটা কেমিস্ট্রি হইতো তাহলে আমরা Fe2+ লিখতাম, কিন্তু বায়োলজিতে এইভাবে Fe2+ লেখা যায় না, এই জন্য আমি দুইটা প্লাস আলাদা আলাদা দিছি, 2+ লিখতাম। বায়োলজিতে এইভাবে আলাদা আলাদা দেওয়া লাগে। মেইনলি এটা বুঝাইছি কি জানো, তোমার জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ দাও। নিচে Fe3+টা আছে, ওইটা একটা ইলেকট্রন গ্রহণ করে, উপরে দেখো কি হয়ে গেছে, Fe2+ হয়েছে, তার মানে এনে কি হয়েছে, বিজারিত হয়েছে। এই জিনিসটা বুঝাইছি, বুঝছো? ভাইয়া আমাদের যে স্যার পড়াইছিল উনি তো বলছিল যে এফি মানে 3টা প্লাস না দিয়ে 3+ দিলেও চলবে। না, বায়োলজিতে তোমার দেখো, বায়োলজি তুমি যতই মানে ওই আমি আজমল স্যারের বইয়ে যতগুলো দেখছি সবগুলাতেই তোমার হচ্ছিল মানে আবুল হাসান স্যার সবগুলো এরকম বাইঙ্গা দিছে। তো আমি তোমাকে বলবো সেফলি তোমার এইভাবে দেওয়া, কারণ যদি সিনিয়র কোনো টিচারের কাছে পড়ে উনি কাইটাও দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমার সেফ থাকা তো বেটার না, কারণ কোন টিচার কীরকম থাকে বলা যায় না, তো তোমার সেফ থাকাই বেটার। তো এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এটা কি সক্রিয় শোষণ নাকি নিষ্ক্রিয় শোষণ? সাইটোক্রোমেরটা যে পড়লাম, সক্রিয় শোষণ। তাইলে অ্যানায়ন শোষণ হয়েছে নাকি ক্যাটায়ন শোষণ হয়েছে? অ্যানায়ন দুইটাতে একসাথে শোষিত হবে। একসাথে শোষিত হওয়ার কথা, কিন্তু এনে কি কোনো ক্যাটায়ন দেখতেছো তুমি? না, শুধু অ্যানায়ন। শুধু অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কেমনে হইলো? ক্যাটায়ন হচ্ছে অ্যানায়ন হইলে ক্যাটায়নটা নর্মালি হয়ে যায়, ক্যাটায়নটা নর্মালি হয়ে যাবে। তো এনে তুমি ক্যাটায়নটা ধরো M+ দিয়ে প্রকাশ করলা, M+, এই যে M+, এটার কোনো বিক্রিয়া লাগবে না। অ্যানায়ন হওয়ার সাথে সাথে ক্যাটায়ন এমনি হয়ে যায়, বুঝছো?
ভাইয়া এম প্লাস দিয়ে কি বুঝাইলেন এখানে? এম প্লাস দিয়ে ক্যাটায়ন মিনছি, বুঝো নাই? ক্যাটায়ন মানে ক্যাটায়ন নর্মালি হয়, ক্যাটায়নের কোনো বিক্রিয়া লাগে না, সাইটোক্রোম লাগে না, বাহক লাগে না, ওইটা অ্যানায়ন হওয়ার সাথে সাথে ক্যাটায়ন মানে নর্মালি হয়ে যায়, বুঝছো? মানে নিষ্ক্রিয়ভাবে ক্যাটায়ন কোনো তোমার এনে সক্রিয় শোষণ লাগে না, ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবেই বাইরের তল থেকে ভিতরের তলে যাইতে পারে, বুঝছো? তাই সে ডিরেক্ট চলে গেছে। এটা হচ্ছে সাইটোক্রোমের ধারণা। উনি একটা মতবাদ দিছে যে আমার মতবাদ অনুযায়ী এইভাবে হয়। তো তুমি পরীক্ষার হলে জিনিসটা এখন কেমনে সাজায় লাগবা, তোমাকে তো আমি চিত্রটা পড়ায় দিয়ে ফেলছি, তুমি চিত্র বুঝা ফেলছো, চিত্র মুখস্থ করে ফেলছো, এখন কি তুমি পরীক্ষার হলে শুধু চিত্র দিলে হবে? বলো, না। তোমার তো লিখতেও হবে। তো তুমি কি এই জিনিসটা চাইলে সাজায় লিখতে পারতেছো না। তুমি কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমি তোমাকে বেসিক তোমাকে এত ডিপলি বুঝাই নাই, তো তুমি লিখবা কেমনে? পরে দেয় বলবো ভাই শুধু চিত্রটা পড়াই দিয়েছি, আমি চিত্রটা দিয়ে আসছি, 7-3 মধ্যে আমাকে 1.5 দিয়ে রাখছে, 2 দিয়ে রাখছে, তো আমি তোমাকে লেখাটাও লেখা দিই। দাও, প্রথমে তুমি এনে কি লিখবা? এটা 3টা স্টেপে লিখবো। কয়টা স্টেপে? 3 স্টেপে। প্রথমে আমাকে বলো এই তোমার সাইটোক্রোম পাম মতবাদের এনজাইমের নাম কি? দিশা? সাইটোক্রোম। না, এটা তো বাহক। এনজাইমের নাম কি? দেখো তো এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেস। তাহলে আমরা প্রথমে এনজাইমের নাম দিয়ে শুরু করব। তোমার আমি যেটাই জিগাবো, তোমাকে আমি বললাম প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বলো, তাইলেও তুমি ওইটাও এনজাইমের নাম দিয়ে শুরু করবা। তাইলে আমরা প্রথমে শুরু করব ডিহাইড্রোজিনেস এনজাইমের নাম দিয়ে। তো তুমি বলবা কোষের ভিতরে ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে, ডিহাইড্রোজিনেস এনজাইম, দেখো আমি কার নাম দিয়ে শুরু করছি, এনজাইম দিয়ে শুরু করব। ধরো 1 মিনিট, আমি তোমাকে স্টেপগুলো আগে লেখা দিই, তাই তুমি স্টেপগুলো নাম মুখস্থ রাখলেই তুমি লিখতে পারবা। প্রথমে আমরা লিখব কি? ডিহাইড্রোজিনেজের কথা লিখব। আচ্ছা, ডিহাইড্রোজিনেজের কথা, তো তুমি লিখবা কোষের ভিতরে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার ফলে, ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার ফলে, কোষের ভিতরে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার ফলে কি হয়? আমরা দেখছি প্রোটন আর ইলেকট্রন তৈরি হয় না? প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়, ইলেকট্রন সৃষ্টি হয়। এই এতটুকু বুঝতে পারছি? তারপর বলবা এই প্রোটনটা যায় কার সাথে? অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করে। মানে আমরা চিত্রে যা দেখলাম। আর ইলেকট্রনটা কই চলে যায়? সাইটোক্রোম পাম্পে না? ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পে চলে গেছিল না? চিত্রটা আমরা খেয়াল করি। এই তো প্রোটন তৈরি হয়েছে একটা, আর হচ্ছিল ইলেকট্রন তৈরি হয়েছে, ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পে চলে গেছে কিনা বলো? তাহলে সাইটোক্রোম চেইনে চলে আসে, সাইটোক্রোম পাম্পে চলে আসে। ক্লিয়ার? ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা দ্বিতীয় স্টেপ লিখব। দ্বিতীয় স্টেপ কি লিখব? এই দেখো তো চিত্রে আমরা কি দেখতে পারতেছি? একজন নতুন বিয়ে করছে নাকি? আচ্ছা, এই দেখতেছো না তোমরা চিত্র? কত সুন্দর একটা চিত্র, আমি কত কষ্ট ডাউনলোড দিছি। দেখো এই যে ওনারে আমরা কি বলি? মানে দেখো এখন মানে উনি হচ্ছিল আগের দিনে যারা তোমার হচ্ছিল মানে মহারানী টানি ছিল, ওদেরকে বিবি ডাকা হতো না? হ্যাঁ, ওই তাজমহলের যে আকবরের বউরে আকবর দেখা বিবি ডাকতো না? মানে ওই নাটক টাটকে দেখছো বিবি ডাকতো যে, বিবি ডাকতো। তো উনি মানে নতুন বিয়ে করছে, তো মানে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী পুরুষ তো তোমার হচ্ছিল বিয়ের পর কি ভাগ থেকে বেড়াল হয়ে যায়। তো উনিও আইসা তোমার হচ্ছিল বউয়ের কাছে কথা বলতেছে, বিবি বা জাহাপনা আপনার কি প্রয়োজন? তো তোমার হচ্ছিল ওই ছিল বিবি।
তো ওই বিবিকে নিয়েই আমাদের এখন একটা লাইন লিখব। কি লিখব? তো এটা হচ্ছিল দ্বিতীয় স্টেপে লিখবা যে বিবি এলো, বিবি এলো বিবি এলো অ্যানায়ন দিল। কি মনে রাখবো? বিবি এলো অ্যানায়ন দিল মানে কি? মানে কি ভাই আপনি এটা কি বললেন? বিবি এলো অ্যানায়ন দিল, বি এলো অ্যানায়ন দিল। এখন দেখো মানে কি? মানে হচ্ছে বিতে হচ্ছিল বাইরের তলে, বাইরের তলে, বিতে হচ্ছে বিজারিত লৌহ, ইতে হচ্ছে হলো ইলেকট্রন, লতে হচ্ছে লস মানে হচ্ছিল কি? হারিয়ে, ইলেকট্রন হারিয়ে। আচ্ছা এখন একটা জিনিস বলো, তাহলে বিজারিত ছিল, এখন ইলেকট্রন হারিয়ে কে সে কী হবে? জারিত হবে না? তাহলে ইলেকট্রন হারিয়ে জারিত হয় বিজারিত লৌহটা। ওকে, এবং অ্যানায়ন নিল, দিল না, অ্যানায়ন নিল মানে ধরো তোমার জীবনের যে সুখ টুক ছিল ওই সুখ সব কায়রা নিল। নর্মালি তো এরকমই হয় নাকি? তোমরা তো এগ্রি করবা না, ছেলে থাকলে ওরা এগ্রি করতো, বুঝছো? তো নর্মালি তো এরকমই হয় না। তো মানুষ চিন্তা করে যে না বিয়ের পরে হয়তো অনেক কিছু বা অনেক কিছু এক্সপ্লোর করার চিন্তা ভাবনা থাকে, অনেক মনে মজা রোজা। তো যারা করছে, ধরো আমার এক ফ্রেন্ড আছে, আমার রুমমেট, তো ও করছে, ও ওরে জিজ্ঞাসা করছে যে ভাই কী হয়ে গেছে, আগেও যা একটু চিল মুডে থাকতাম, ওই চিল মুড চলে গেছে, বুঝছো? তো মানে ওর সুখ শান্তি সব কাইরা গেছে। তো এইটাই কি? বিবি এলো অ্যানায়ন নিল, ঠিক আছে? তাহলে মানে অ্যানায়ন নিয়ে গেছে, তাইলে হচ্ছে তোমার অ্যানায়ন নিল। অ্যানায়ন নিল তো হচ্ছিল কী করে? নিল মানে কি? অ্যানায়ন গ্রহণ করলো, তাহলে জারিত হয় এবং কি করে? অ্যানায়ন গ্রহণ করে, ঠিক আছে? এই তোমরা কি মাইন্ড করছো? আমার বন্ধু মাইন্ড করছে, আচ্ছা থাক, ওর কথাতে কইছি। আচ্ছা তোমরাও কি মাইন্ড করছো নাকি? হ্যাঁ, দিশা কি মাইন্ড করছো? কথা বলা অফ করে দিছো? না ভাইয়া। আচ্ছা, নদী মাইন্ড করছে। নদী এজন্যই মনে হয় কথা কইতেছে না আজকে, যে ভাই এসব কি কইতেছে, ভাই তো ইয়া হয়ে গেছে, কি জানি কয়, শাহবাগ না, এটা তো কি জানি কয়, ভুলে গেছে এটা কি ওয়ার্ড আছে। আচ্ছা নদী কি মাইন্ড করছো? ভাইয়া রাগ করলে কি খাওয়াবেন নাকি? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, ময়মনসিং আসলে খাওয়াবো অবশ্যই। বাট আমি তো আসতে পারি না, হচ্ছে আমি খুব বিজি ছিলাম এতদিন অ্যাডমিশনের ব্যাচ নিয়ে, এখন একটু ফ্রি আছি। আচ্ছা তো আমি আসবো, আমার ফেব্রুয়ারিতে তো কিছু কার্ড টার্ড থাকবে, তো কার্ডগুলো কমপ্লিট করে আসবো ময়মনসিং, তোমাদেরকে ট্রিট দিব। হ্যাঁ ভাই আপনি কোন কলেজে? আমি হচ্ছিল সৈয়দ নজরুল, ময়মনসিং সৈয়দ নজরুল কলেজ, নাম শুনছ? শহীদ না শুনি নাই। সৈয়দ নজরুল ইসলাম আনন্দ। কলেজ। হ্যাঁ আনন্দমোহন কলেজও আছে, ওইটা হচ্ছে সরকারি কলেজের মধ্যে ভালো, আর প্রাইভেটগুলোর মধ্যে তোমার সৈয়দ নজরুল আছে, তারপর আর কি কি আছে, ক্যান পাবলিক আছে, মিন্টো কলেজ, নটরডেম কলেজ আছে, ময়মনসিং এগুলো। আচ্ছা তো আমরা দ্বিতীয় লাইনে কি দেখলাম? বাইরের তলে বিজারিত লৌহ, ইলেকট্রন হারিয়ে কি হয়? জারিত হয়, এবং হচ্ছে একটা এবং অ্যানায়ন গ্রহণ করে, এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। তাহলে তুমি কি মনে রাখবা? প্রথমে লাগবো ডিহাইড্রোজেনাস বিক্রিয়া, পরে লাগবো বিবিএলও অ্যানায়ন নিল। পারবো না লাইনটা লিখতে? জি ভাইয়া পারবো। আচ্ছা তো তুমি এনে দেখো, তোমার এনে কি হইতেছে? তোমার ছিল Fe2+, সে একটা অ্যানায়ন গ্রহণ করবে, মানে Fe2+টা কী করে তোমার ধরো। আচ্ছা নর্মালি এনে আমার লেখার কথা এইরকম, বুঝছো? Fe2, কিন্তু আমি কি এটা কেমিস্ট্রি লিখতেছি না, বায়োলজি লিখতেছি, তো আমি এই জন্য এটা এইভাবে লিখবো Fe2+, 2A-, বুঝছো? এইভাবে লিখছি, কারণ এই যে আয়ন আকারে লিখছি। তো এ কী করে দেখো, আমি এনে যা লিখছি তাই লিখবো, ইলেকট্রন হারায়, তার মানে ইলেকট্রন হারাইল, আর দেখলাম কি অ্যানায়ন গ্রহণ করলো, তাইলে আমরা দিব প্লাস অ্যানায়ন। তারপরে এনে কি হবে? এখন হয়ে যাবে Fe3+,
3 অ্যানায়ন। বিক্রিয়াটা বুঝতে পারছো? যা লিখছি তাই এনে বললাম, মানে যা উপরে বলছি তাই লিখছি, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা থার্ড স্টেপ কি কিছু মুখস্থ করবো না, উপরে যা লিখছি তার উল্টাটা লিখবো। বলো, বাইরের তল, তাহলে এখন কি লিখবো? ভিতরের তল না? ভিতরে। হ্যাঁ, তুমি শুধু আমার সাথে উল্টাটা বলবা। ভিতরের তল, তাহলে এনে লিখছি বিজারিত লৌহ, তাহলে এনে কি লিখবো? জারিত লৌহ। জারিত লৌহ। পরে লিখছি ইলেকট্রন হারিয়ে, তাহলে এনে কি লিখবো? ইলেকট্রন গ্রহণ করে। এনে লিখছি জারিত হয়, এনে কি লিখবো? বিজারিত। বিজারিত হয়। আগে লিখছি অ্যানায়ন গ্রহণ করে, এখন কি করে? অ্যানায়ন ত্যাগ করে। ত্যাগ করে। অ্যানায়ন ভিতরের দিকে মুক্ত করে। মুক্ত করে। তাহলে আমরা কি এই নিয়ে কোনো কিছু পড়াশোনা করছি না? আমরা কিন্তু জাস্ট আগেরটা মনে রাখছি, বিবিএল ইলেকট্রন নিল, ওইটারই উল্টা করে লিখে দিছি। পারবো না? জি ভাইয়া পারবো। তাহলে আমাদের সাইটোক্রোম পাম্প মতবাদ শেষ। এখন বলো, তোমার কি কঠিন লাগছে জিনিসটা? আগে যেভাবে পড়ছিল আর এখন যেভাবে পড়ছো, কোনটা সহজ লাগছে? এখন একটা কি তোমার বেশি পড়া লাগবে? মুখস্থ অলরেডি হয়ে গেছে না? প্রথমে ডিহাইড্রোজিনাস প্রোটন ইলেকট্রন তৈরি হয়, প্রোটন গিয়ে তৈরি করে পানি, ইলেকট্রন জায়গায় সাইটোক্রোম পাম্পে, পরে বিবিএলও ইলেকট্রন নিল, বাইরের তলে বিজারিত লৌহ, ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটা অ্যানায়ন গ্রহণ করে। পরের লাইনে এটার উল্টাটা রেখে দিছি। বিক্রিয়া একটা দিলেই হবে, পরেরটা দেওয়া লাগবে না। ঠিক আছে, পরে লাগবা। এবং ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবেই শোষিত হয়। ক্যাটায়ন শোষণ নিষ্ক্রিয়ভাবে বহিস্থ দ্রবণ হতে কোষাভ্যন্তরে প্রবেশ করে। বহিস্থ দ্রবণ হতে কোষাভ্যন্তরে প্রবেশ করে। কোষাভ্যন্তরে প্রবেশ করে। নদী, এখন বুঝতে পারছো তুমি? নদী লিখতে পারবা? জি ভাইয়া। চিত্রটা দিতে পারবা আসলে পরীক্ষায়? পারাম। হ্যাঁ, এখন বলো, তুমি বলো, এটা কি কঠিন? নদী বলো, কঠিন? নদী কঠিন? হ্যাঁ। এখন আমি যদি তোমাকে ওই যে আমি তোমাকে একটু বলছিলাম না হালকা, যা ইলেকট্রনটা দিয়ে ওই রকমভাবে যদি তোমাকে বইলে এরকম একটা চিত্র আইখা ওই লেখাটা তোমার মুখস্থ লেখা দিতে কিন্তু আমি পারতাম। কিন্তু মেইনলি টিচারের কাছে পড়া আর ভাইয়ের কাছে পড়ার সুবিধা অসুবিধাটা কি, মানে তুমি একটা ভাইয়ের কাছে পড়তেছো মানে ভাই জানে তুমি কি সমস্যাটা ফেস করবা, কারণ ওই ভাই নিজের সমস্যাটা ফেস করে আসছে। আর আমি তো একদম জুনিয়র, মানে তোমাদের থেকে কয় ব্যাচ সিনিয়র। আমি 23 ব্যাচ, তোমরা 26 ব্যাচ, 3 বছরের সিনিয়র। তো আমি তো তোমাদের রিসেন্ট সময়টা পার করে আসছি, আমি জানি মানে কোন কোন জায়গাটাতে বেশি সমস্যা হয়, তুমি কোন কোন জায়গাটা বেশি ভুলবা। তো আমি ওই জায়গাটা নিয়ে কাজ করছি, ওই জায়গাটাই তোমার এখানে ক্লিয়ার করছি। এই হচ্ছে সুবিধাটা। তো আমরা আজকে কী কী দেখলাম একটু হাইলাইট করি। হ্যাঁ, নিচে নামাবেন? নিচে নামাবো? হ্যাঁ, একটা লাইন লিখছি। আচ্ছা লেখো। দিশা, হ্যাঁ বলো। পড়ালেন এই টপিকগুলো থেকে মানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি কোনো কোশ্চেন হতে পারে? আচ্ছা, তোমার এইখান থেকে সিকিউ আসার মতো প্রশ্ন একটাই, ওই যে সাইটোক্রোম পাম্প মতবাদ, ঠিক আছে? আর মেডিকেলে আসার মতো প্রশ্ন কি আছে? আমি তোমাকে 1-2টা প্রশ্ন করি, তুমি বলো জলজ উদ্ভিদের ক্ষেত্রে খনিজ লবণ পরিশোধন করে কোন, মানে কোন পার্টটা উদ্ভিদের? জলজ উদ্ভিদে, স্থলজ উদ্ভিদে তো মূল রুমের মানে অগ্রভাগের পার্টটা, কিন্তু স্থলজ উদ্ভিদে সকল অঙ্গ। এটা বিগত মেডিকেলের প্রশ্ন। তারপরে তুমি আমাকে বলো যে খুব দ্রুত শোষিত হয় কোন কোন আয়নটা, ক্যাটায়ন কোনটা আর হচ্ছিল অ্যানায়ন কোনটা দ্রুত? যে আমি একটা লাইন বলছিলাম, তুমি কেন দ্রুত, কে চত স্লো। এখন বলো তো দ্রুত কে কে? কেনতে হচ্ছে পটাশ, কেতে হচ্ছে কে প্লাস, হ্যাঁ নোতে হচ্ছে NO3 মাইনাস। ভেরি গুড। এইটা হচ্ছে মেডিকেল আসার মতো প্রশ্ন।
কোনটা স্লোলি ওইটা। এখন তোমাকে আমি আরেকটা বলি, তোমার ঘাসের উপকারী মৌলের নাম কি? ঘাসের উপকারী সিলিকন। সিলিকন। এই যে মেডিকেল আসার মতো প্রশ্ন এইগুলা আমি তোমার যা পড়াইছি, তুমি যদি মেন বই এখন নাও পড়ো এতটুকু, তোমার এতটুকুই পারবা। মেডিকেল আসার মতো প্রশ্ন আমি তোমাকে সব লিখে দিয়েছি। তুমি আমার ক্লাস করছো মানে তোমার এডমিশনের ক্লাস, তোমার একাডেমিক ক্লাস কমপ্লিটেড। তুমি হচ্ছে যখন দেখবা শাড়ির তো তোমার কোচিংয়ে পড়াবে, তুমি ক্লাস করে আইসা বলবা যে শুধু শুধু যায় সময়টা নষ্ট করছি, ওইগুলো তো ভাই পড়াই ফেলছে ক্লাসে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তারপর আমরা আবার একটু রিভিউ করি যে আমরা কী কী পড়লাম। আমরা দেখলাম সাহিত্য হচ্ছে জনককে স্টিফেনেলস, এটা এইচএসসি এবং মেডিকেল উভয়ই আসতে পারে, এবং অত্যাবশ্যকীয় মৌল 17টা, ম্যাক্রো 9টা, আর মাইক্রো 8টা। ম্যাক্রো যেহেতু বেশি নাম মানে অনেক বেশি মিন করে, দ্যাটস ওয়াই 9টা, ওইটা 8টা। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, মল্লিকে নেতাজি, ম্যাঙ্গো লইয়া বকলো। তারপর কোনটা মানে অভাবে কি হয়, কোনটার অভাবে কি হয়, তো আমি এখানে লেখা দিই অভাব, অভাবে কোনটার অভাবে কি হইতেছে। তারপরে হচ্ছে তোমার আমরা দেখলাম খনিজ লবণ পরিশোধন কোনটা দ্রুত হয় কোনটা স্লোলি হয়। তারপরে আমরা উপকারী মৌল দেখলাম। তারপর ছিল খনিজ লবণের প্রাপ্যতা। তারপরে আমরা খনিজ লবণ পরিশোধন পড়লাম। সক্রিয় এবং নিষ্ক্রিয় পার্থক্য আসতে পারে খ নাম্বারে। তারপরে তোমার হচ্ছে হলো এনে সাইটোক্রোম পাম্প পড়লাম। সামনের দিন আমরা প্রোটন আয়ন কো ট্রান্সফার মতবাদ এবং লেসিদিন ধারক বাহক মতবাদ পড়ব।